ওকে, সো তাহলে আমরা আস্তে আস্তে স্টার্ট করি। আজকে আমাদের এই ইউনিট 2 এর লাস্ট লেকচার। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা লাস্ট ক্লাসে অলরেডি কয়েকটা কথাবার্তা বলে রাখছিলাম যে প্রত্যেকটা এলিমেন্টের কয়টা করে এনার্জি লেভেল থাকে। হ্যাঁ, আর ইলেকট্রনগুলি কি করে এক একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে এরকম ট্রানজিশন করতে পারে। ট্রানজিশন মানে কি, একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে জাম্প করতে পারে। ঠিক আছে, তো এমন টাইপের কাজগুলো নিয়ে আমরা কথাবার্তা বলে রাখছিলাম এন্ড কয়েকটা ব্যাপার বলতেছিলাম যে একটা এনার্জি লেভেল থেকে যে আরেকটা এনার্জি লেভেলে জাম্প করবে, এই এনার্জি লেভেলে জাম্প করার মধ্যে দেয়ার আর স্পেসিফিক এনার্জিজ, যে এত এনার্জি থাকলে পরেই শুধু একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে জাম্প করতে পারবে। ইন বিটুইন যদি কোনো এনার্জির ভ্যালু হয় তো তাহলে পরে ওগুলা কি পসিবল হবে না। ঠিক আছে, ইন বিটুইন যদি কোনো এনার্জির ভ্যালু থাকে তো তাহলে পরে এটা পসিবল হয় না বা অ্যালাউ করা হয় না। তো ওই সব ব্যাপারগুলো নিয়ে আমরা দেখবো যে অ্যালাউড এনার্জি লেভেলস কোনগুলি, ফরবিডেন এনার্জি লেভেল বলতে কয়েকটা ব্যাপার আছে। ফরবিডেন এনার্জি লেভেল বলতে কি, যে লাস্ট ক্লাসে আমরা একটা কথা বলতেছিলাম এই যে স্টেয়ারওয়ের মতো বা স্টেয়ারকে একটা সিঁড়ির মতো, ওখানের মধ্যে কি যে তোমার স্পেসিফিক কয়েকটা এনার্জির ভ্যালু আছে, যে এনার্জির ভ্যালু ছাড়া অন্য এনার্জির ভ্যালু দিলে পরে তোমার কি করবে না, একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে জাম্প করতে পারবে না। ঠিক আছে, সো এখন এখানের মধ্যে ব্যাপারগুলো এমন ভাবে কাজ করে, আমরা লাস্ট ক্লাসে যা পড়ছিলাম ওই জিনিসটা ছোট একটা রিক্যাপ দেখে নিই এখানের মধ্যে। সো ফার্স্ট অফ অল এই হলো আমাদের অবস্থা, ইনিশিয়াল এনার্জি গুলো হলো এরকম। ঠিক আছে, ইনিশিয়ালি এনার্জির ভ্যালু গুলো হলো এমন ডিফারেন্সে। তো 1 নাম্বার এনার্জি লেভেল থেকে 2 নাম্বার এনার্জি লেভেল, 2 নাম্বার এনার্জি লেভেল থেকে 3 নাম্বার এনার্জি লেভেল, এরকম এনার্জি লেভেল গুলোর মধ্যে স্পেসিফিক কয়েকটা এনার্জি ডিফারেন্স আছে। হ্যাঁ, এইসব এনার্জি লেভেল গুলোর মধ্যে স্পেসিফিক কতগুলো এনার্জি ডিফারেন্স আছে, শুধু এক্স্যাক্টলি ডিফারেন্স গুলি সমান যদি হয় তাহলেই পরে শুধু পসিবল কি একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে যাওয়া। ঠিক আছে, এই ব্যাপারগুলি ফার্স্টে স্টুডেন্ট বুকে বলা আছে, কি বলা আছে ওই জিনিসটা আমরা ফার্স্টে দেখে নেই, এরপরে আমরা ডিটেইলস এর পরের ব্যাপারগুলি দেখব। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, ইলেকট্রন এনার্জি লেভেলস in section 4a.6 we will see that electrons in a semiconductor, যেটা আমরা অলরেডি দেখে আসছি যে সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর এন্ড ইনসুলেটরদের জন্য আলাদা আলাদা যে আমাদের কয়েকটা কি আছে এনার্জি ব্যান্ড, ব্যান্ডের কথা বলছিলাম না, যে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড, ওই ব্যান্ড গুলা নিয়ে কথা বলতেছে তারা। কি বলতেছে, we will see that electrons in semiconductors can have varying amounts of energies and that the energy they have can put them into valence band or conduction band, যে ইলেকট্রন গুলি ভ্যালেন্স ব্যান্ডে এক্সিস্ট করবে নাকি কন্ডাকশন ব্যান্ডে এক্সিস্ট করবে, এটা ডিপেন্ড করবে ইলেকট্রন গুলোর মধ্যে কতটুকু এনার্জি আছে। the energy bands are wide in solids, যে সলিডস এর মধ্যে এনার্জি ব্যান্ড গুলা কি সলিডের মধ্যে এনার্জি ব্যান্ড গুলা হলো এরকম ওয়াইড একটা রেঞ্জ জুড়ে থাকে। ওকে, আর অন্য টাইপ অফ অবজেক্টের মধ্যে যে যদি সিঙ্গেল এলিমেন্ট ধরো, সিঙ্গেল এলিমেন্ট ধরলে তাদের মধ্যে এনার্জি লেভেল গুলো হলো এরকম আলাদা আলাদা। ঠিক আছে, সিঙ্গেল একটা এলিমেন্ট ধরবা তখন তার জন্য এনার্জি লেভেল গুলো এরকম সেপারেট থাকে, কিন্তু যখন নাকি তুমি সলিড নিবা, ওই মনে করো সোডিয়াম, হ্যাঁ সোডিয়াম তো একটা মেটাল, তো এখন সোডিয়ামের তুমি ফার্স্টে কি করতেছো, সোডিয়ামের তুমি প্রথমে যখন নাকি তার ইলেকট্রনের এনার্জি লেভেল গুলো দেখবা তখন দেখবা যে সোডিয়ামের ইলেকট্রনের এনার্জি লেভেল গুলো হলো এরকম, এই যে মনে করো এটা হলো সোডিয়ামের ইলেকট্রন গুলার এনার্জি লেভেল। এখন সিঙ্গেল একটা সোডিয়াম আর একটা সোডিয়ামের একটা চাঙ্ক অফ মেটাল অফ সোডিয়াম, এই দুটার মধ্যে ডিফারেন্স কি, ডিফারেন্সটা এমন হয় যে অনেকগুলি সোডিয়াম অ্যাটম কি থাকবে, সোডিয়াম মেটাল যখন নাকি আমি বলতেছি তখন অনেকগুলি সোডিয়াম মেটাল একসাথে থাকে, তো তখন তাদের এনার্জি লেভেল গুলা ওভারল্যাপিং হয়, তো ওই সময় তারা কি করে একটা ব্যান্ড ক্রিয়েট করে। তো ওই কথাটা এখানের মধ্যে বলতেছে যে যখন নাকি সলিড ফর্মে থাকবে তখন তাদের কি এনার্জি লেভেল গুলো খুবই ওয়াইড হয়। এই যে যেই কথা বলতেছে দেখো,
there is a large range of values of energy that the electron could have and still be in that band. যে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে আছে, এখন ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে অনেকগুলি এনার্জি কি আছে, এখানে মধ্যে এনার্জির ভ্যালু এক্সিস্ট করতেছে, বাট স্টিল all these energies are within which band? All these energies are within the valence band. তা এখন এই কথাটা এখানের মধ্যে তারা আলাদা করে কি বলতেছে দেখো, যে ফ্রি অ্যাটমের কথাটা, যেটা আমরা ফ্রি অ্যাটমটা নিয়ে এখন চিন্তা করব কি জিনিস, যে in free atoms such as those in gas, the energy values that the electrons can have are limited to a small number of exact values often called the energy levels. তো তার মানে যখন গ্যাসিয়াস ফর্মে থাকবে বা সিঙ্গেল অ্যাটম ফর্মে থাকবে তখন কি, তখন এনার্জি লেভেল গুলো ওভারল্যাপিং হবে না, তখন এনার্জি ভ্যালুস গুলি আলাদা আলাদা এন্ড ইউনিক, ঠিক আছে। যখন ইলেকট্রনস গুলি কি থাকবে এরকম গ্যাসিয়াস বা একটা সিঙ্গেল অ্যাটম নিয়ে আমরা চিন্তা করব, তখন দা এনার্জি লেভেলস আর ইউনিক এন্ড সেপারেট ফ্রম ইচ আদার। আর যখন নাকি সলিড ফর্মে থাকবে তখন তাদের ওভারল্যাপিং এরকম একটা রিজিয়ন ক্রিয়েট হবে। ওভারল্যাপিং রিজিয়নের ওইসব ব্যাপার আমরা ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডে পড়ে আসছি। এখন আমাদের ইউনিক এই যে এনার্জি ব্যান্ড গুলি আছে, হ্যাঁ, এই ইউনিক এই এনার্জি ব্যান্ড গুলোর মধ্যে কাহিনীটা কি, ওই ব্যাপারটা আমরা দেখব। এক্সাইটেশন এন্ড ডি এক্সাইটেশন। এক্সাইটেশনের ব্যাপারটা কি বলছিলাম আমরা লাস্ট ক্লাসে, আমরা অল্প একটু ব্রিফ দিয়ে রাখছিলাম যে ইলেকট্রনদেরকে যখন নাকি কি করা হয়, এসাস ইলেকট্রনদেরকে যখন এনার্জি দেওয়া হয় তারা এনার্জিটা একসেপ্ট করে আপার এনার্জি লেভেলে যদি জাম্প করে তখন আমরা কি বলবো, দ্য ইলেকট্রনস আর এক্সাইটেড, ঠিক আছে। ইলেকট্রন গুলিকে কি করা হয়েছে, আপার এনার্জি লেভেলে নিয়ে নেওয়া হলে ইলেকট্রন গুলিকে কি বলা হয়, দ্য ইলেকট্রনস আর এক্সাইটেড। তখন ইলেকট্রন গুলা তাদের এক্সাইটেড স্টেটে থাকলে পরে তারা স্টেবল থাকে না, হ্যাঁ, তারা আপার এনার্জি লেভেলে গেলে পরে তারা স্টেবল থাকে না, তারা কি করতে চায়, দে অলওয়েজ ওয়ান্ট টু গো ব্যাক টু দেয়ার গ্রাউন্ড স্টেট, ঠিক আছে। গ্রাউন্ড স্টেট বলতে একটা ব্যাপার আছে, এটা জিনিসটা কি, যে সে সবচেয়ে লোয়েস্ট এনার্জি লেভেলে থাকতে চায়, ওকে। যার এনার্জির ভ্যালু যত কম তার স্টেবিলিটি তত বেশি, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসেরই যত তুমি এনার্জি কমাবা তার স্টেবিলিটি তত বাড়বে, তুমি যাকে যত বেশি এনার্জি দিবা তার দেখবা যে তার আনস্টেবিলিটি তত বেশি। এই ব্যাপারটা তোমাদেরকে আগেও যে কেমিস্ট্রির একটা এক্সাম্পল দিয়ে বলছিলাম। রিক্তি, কেমিস্ট্রির কি অবস্থা এখন? এই তো ভাইয়া ভালোই চলছে। ভালো, ভেরি গুড। এখন এইটা কোন টাইপ অফ রিঅ্যাকশনের এনার্জি প্রোফাইল? এখানে রিঅ্যাকট্যান্টস, এখানে প্রোডাক্টস, এটা কোন টাইপ অফ রিঅ্যাকশনের এনার্জি প্রোফাইল বলে? এক্সোথার্মিক না? জি ভাইয়া। সো তাহলে এটা হলো এক্সোথার্মিক রিঅ্যাকশনের এনার্জি প্রোফাইল। আর এইটা উল্টাটা এন্ডোথার্মিক। তো এখন এখানের মধ্যে তুমি কি একটা জিনিস আমাকে বলতে পারবা যে কোন রিঅ্যাকশনে, দোনোটাই তো রিঅ্যাকশনের রিঅ্যাকট্যান্ট আছে, প্রোডাক্ট আছে, এখন কোন রিঅ্যাকশনের প্রোডাক্টের স্টেবিলিটি বেশি? এক্সোথার্মিক রিঅ্যাকশনের প্রোডাক্টের স্টেবিলিটি বেশি নাকি এন্ডোথার্মিক রিঅ্যাকশনের প্রোডাক্টের স্টেবিলিটি বেশি? এক্সোথার্মিক না? এক্সোথার্মিক রিঅ্যাকশনের প্রোডাক্টের স্টেবিলিটি বেশি, বিকজ তার প্রোডাক্টের এনার্জি, যে ফাইনাল এনার্জিটা হলো কম, ওকে। তো তাহলে এটা হলো অনেক বড় একটা ব্যাপার, যে তোমার ফাইনাল যে প্রোডাক্টটা ক্রিয়েট করতেছো আর তুমি যে জিনিসটা ফাইনালি প্রডিউস করতেছো তার এনার্জি যত কম হবে তার স্টেবিলিটি কি হবে তত বেশি, ওকে। তো এই ব্যাপারটা অলওয়েজ আমরা মনে রাখবো, যে যার এনার্জি যত কম তার স্টেবিলিটি তত বেশি, যার এনার্জি যত বেশি তার কি থাকবে, নিজের মধ্যে একটা সুদূর বুদুর কাজ করবে, যে সে কি করতে চাবে, সে পরের কোন একটা কিছুতে কনভার্ট করার একটা টেন্ডেন্সির মধ্যে থাকে। ওইসব ব্যাপারগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, ফিগার এ illustrates the energy values that electrons of hydrogen could have. তো তার মানে ইলেকট্রন গুলা, একটা হাইড্রোজেন অ্যাটমের মধ্যে ইলেকট্রন গুলার কয়টা এনার্জির ভ্যালু আছে যেটা অ্যালাউড।
7টা এনার্জি ভ্যালু আছে। তো তার মানে হাইড্রোজেনের এনার্জি লেভেল কয়টা, ইলেকট্রনের 7টা। তো তার মানে এরকম যে কোনো এলিমেন্টের তুমি এনার্জি লেভেল নিয়ে যখন দেখবা কয়টা এনার্জি লেভেল পাবা তুমি, অ্যাকচুয়ালি 7 এনার্জি লেভেল। ঠিক আছে, এই কোশ্চেনটাই তোমাদেরকে লাস্ট ক্লাসে আবার জিজ্ঞাসা করছিলাম, এই যে 7টা এনার্জি লেভেল। তো এখানের মধ্যে কি বলতেছে দেখো, under normal circumstances an electrons in an atom of hydrogen would be in its ground state. Ground state মানে কি, সবচেয়ে লোয়েস্ট এনার্জি লেভেল। এই যে গ্রাউন্ড স্টেটটা কি জিনিস এটা পরে লিখে দিছে, যে দিস ইজ দ্য লোয়েস্ট এনার্জি লেভেল with a quantum number or value of n equal to 1। যেটা বলতেছিলাম যে লাস্ট ক্লাসে তোমাদেরকে কয়েকটা জিনিস, এই যে n l s m এগুলা, দেন কয়েকটা সিরিজের নাম বলছিলাম, লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, এরকম ব্যাপারগুলা তোমাদের যে ইয়েগুলা দিছিলাম না, কি বলে, রিডিং ম্যাটেরিয়াল, ফ্যাক্ট শিটস এর মধ্যে আছে। হ্যাঁ, তো ওইসব ব্যাপারগুলো আমাদের আসলে পড়তে হবে, যত আমরা ওরকম পড়বো তত জানতে পারবো। অনেকগুলো জিনিসই আছে সিলেবাসের মধ্যে নাই, কিন্তু ওইটার সাথে রিলেট করতে পারলে বা ওইটার সাথে মিলায় পড়লে পরে আমাদের কনসেপ্ট একদম সুপার সলিড হয়ে যাবে। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে কি বলতেছে, যে ইন অর্ডার টু মুভ আপ দ্য এনার্জি লেভেল, যে এনার্জি লেভেলে তো নিচের এনার্জি লেভেলে আছে, তো এনার্জি লেভেল থেকে উপরে উঠতে যদি চায়, যে লোয়ার এনার্জি লেভেল থেকে যদি হায়ার এনার্জি লেভেলে উঠতে চায়, তো ইলেকট্রনের কি করতে হবে, এনার্জি অ্যাবজর্ব করতে হবে। তো এই যে দ্য ইলেকট্রনস মাস্ট টেক ইন সাম এনার্জি, তো তার মানে ইলেকট্রন গুলার আপার এনার্জি লেভেলে জাম্প করার জন্য কি করতে হয়, এনার্জি অ্যাবজর্ব করতে হয়। এটাকে কি বলা হয়, দিস ইজ কল্ড এক্সাইটেশন। তো তার মানে ইলেকট্রন যে এনার্জি অ্যাবজর্ব করে আপার এনার্জি লেভেলে জাম্প করবে, এই জিনিসটাকে আমরা কি বলি, এক্সাইটেশন। এখন বলতেছে কি, ইলেকট্রনস ক্যান বিকাম এক্সাইটেড ইফ দ্য অ্যাটম কোলাইডস উইথ অ্যানাদার পার্টিকেল। তো তাহলে ইলেকট্রনস গুলা কয়েক ভাবে এক্সাইট হইতে পারে। কিভাবে, একটা হলো ইলেকট্রনটা যদি অন্য কোন অ্যাটমের সাথে এরকম কোলাইড করে, তো তখন কি করতে পারে, ইলেকট্রন গুলো এনার্জি অ্যাবজর্ব করে ইট ক্যান জাম্প টু হায়ার এনার্জি লেভেল। অল্টারনেটিভলি if the electron absorbs a photon absorb করলে ওখানে মধ্যে আমাদের স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, কি, যে if the electron absorbs a photon that has exactly the correct amount of energy, the electron can jump to higher energy level. Exactly correct amount of energy, what does that mean? সে কারেন্টলি যে এনার্জি লেভেলে আছে, এই এনার্জি লেভেল থেকে সে যদি উপরের এনার্জি লেভেলে যাইতে চায়, তো এখন এনার্জি লেভেল গুলার মধ্যে কি আছে, সার্টেন এনার্জি ডিফারেন্স আছে। যে দেখো প্রত্যেকটা এনার্জি লেভেলের এনার্জির ভ্যালু লেখা, এই এনার্জি লেভেলের ভ্যালু হলো -2.18 ইন্টু 10⁻⁻18 জুল। এটাকে যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে এটা কত আসে লাবিবা? জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করার প্রসিডিওর কি মনে আছে যাবে? ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ, ঠিক আছে, ইলেকট্রন চার্জ দিয়ে ওইটাই। সো তাহলে এই যে -2.18 ইন্টু 10⁻⁻18 ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ, এটা করলে পরে কত ইলেকট্রন ভোল্ট আসে? ক্যালকুলেটর আছে কাছে? কত? 13.6। বুঝি না, একটা আরেকবার বলো। 13.6। 13.6 ইলেকট্রন ভোল্ট। তো এখানে তার এনার্জি হলো -13.6 ইলেকট্রন ভোল্ট। দেন E2 টা কত, -5.45 ইন্টু 10⁻⁻19 জুল। তো এটাকে যদি আমরা এনার্জিতে কি বলে, জুল থেকে যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি, তো তাহলে পরে কত আসে? 34.1। একটু চ্যাটে লিখে ফেলো তো কত আসে।
34.1 ইলেকট্রন ভোল্ট। এত বড়, এটা কিন্তু 10 টু দি পাওয়ার -19 জাবের, -18 না। ও আচ্ছা দাদা। 3.41 হবে তাইলে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি, এনার্জির ভ্যালুগুলি বের করতে পারি। হ্যাঁ, যে এখানের মধ্যে E1 হলো -13.6 ইলেকট্রন ভোল্ট, E2 হলো -3.41, দেন এখানে আরেকটু ক্লোজার টু জিরো, এটা আরেকটু ক্লোজার টু জিরো, দেন ইভেন্চুয়ালি ইনফিনিটি নাম্বার, যে 7 নাম্বার এনার্জি লেভেলটাকে এক্সিড করলে পরে এনার্জি কত হয়ে যাচ্ছে, জিরো। তো এখন এই ব্যাপারটা হালকা একটু উইয়ার্ড লাগতে পারে তোমাদের কাছে ফার্স্ট এর দিকে, যে আচ্ছা ইলেকট্রন যত আপার এনার্জি লেভেলে জাম্প করে তত তো এনার্জি বাড়ে, তো যত উপর উঠতেছে তত এনার্জি বাড়তেছে, যত উপর উঠতেছে তত এনার্জি বাড়তেছে, তো এনার্জি বাড়তে 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 কোনো একটা কিছু জিরো কিভাবে হয়। হ্যাঁ, তোমরা যখন নাকি A2 তে ইউনিট 5 এ এসকেপ ভেলোসিটি নিয়ে পড়বা তখন এখানের মধ্যে মজার একটা জিনিস দেখতে পাবা, যে কোন একটা কিছু বেড়ে বেড়ে, যে এইখানের মধ্যে তো আমরা দেখতেছি যে এনার্জির ভ্যালু যত উপর উঠতেছে তত এনার্জির ভ্যালু বাড়তেছে না, যত উপর উঠতেছে তত এনার্জির ভ্যালু বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, দেন ইভেন্চুয়ালি এনার্জির বেড়ে বেড়ে কত হইতেছে, জিরো। তো কোন একটা কিছু বেড়ে বেড়ে জিরো কিভাবে হয়, যদি সে ইনিশিয়ালি কি থাকে, নেগেটিভ থাকে নাকি যাবে, কোন একটা কিছু হ্যাঁ হ্যাঁ ইনক্রিজ করতে করতে জিরো কিভাবে হয়, যদি সে ইনিশিয়ালি থাকে বেশি নেগেটিভ, দেন যত বাড়তেছে তত সে কি হইতেছে, ইট ইজ বিকামিং লেস এন্ড লেস নেগেটিভ, তো যত লেস এন্ড লেস নেগেটিভ হবে ইভেন্চুয়ালি ইট উইল বিকাম জিরো। এই ব্যাপারটাতে আমরা ফেরত আসবো একটু পরে। ফার্স্টে এখনের জন্য জাস্ট মাথায় রাখো কি, যে ইলেকট্রনের অলওয়েজ কোথায় থাকার ইচ্ছা হয়, লোয়ার এনার্জি লেভেলে থাকার ইচ্ছা হয়। তো এখন এমন ভাবে সে কি করে, আপার এনার্জি লেভেলে ওরকম ভাবে সে জাম্প গুলা করে, কখন, যখন এক্স্যাক্টলি এনার্জি লেভেল গুলোর মধ্যে ডিফারেন্সটা মিট করতে পারে। ঠিক আছে, যে এখানের মধ্যে এক্সাম্পল বলতেছে, যে ফর এক্সাম্পল দ্য ডিফারেন্স ইন এনার্জি বিটুইন দ্য গ্রাউন্ড স্টেট, যে -2.18 into 10 to the power -18 জুল and n equal to 2, যে -5.45 into 10 to the power -19 জুল, এনার্জি লেভেল গুলোর মধ্যে ডিফারেন্স কত, 1.635 into 10 to the power -18 জুল। তো তার মানে এনার্জি ডিফারেন্স হলো এইটা। তো এই এনার্জি ডিফারেন্সটা কি, এই এনার্জি ডিফারেন্সটাই হলো এক্স্যাক্টলি দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড বাই দ্য ফোটন, যে যেই ফোটনটা এসে ইলেকট্রনটাকে এনার্জি দিবে, ইলেকট্রনটা এক্স্যাক্টলি এই এনার্জি না পাইলে সে কি করবে না, ফোটনটাকে অ্যাকসেপ্ট করবে না। এই এনার্জি থেকে কম পাইলে তো করবেই না, এই এনার্জি থেকে একটু বেশি পাইলেও করবে না, এক্স্যাক্টলি এই এনার্জিটা হইলে পরে সে শুধু কি করবে, অ্যাকসেপ্ট করবে। ওই ব্যাপারটা আমরা একটু পরে দেখতেছি, ফার্স্ট আমরা এখানের মধ্যে ব্যাপারটা ক্লিয়ার করে নেই। এখানের মধ্যে কি বলতেছে দেখো, a photon with exactly this energy could be absorbed by an electron in the ground state of hydrogen, and this would lift the electron up to the energy level above, যে n equal to 2, and the photon would no longer exist, যে ইলেকট্রনটা ওই যে ফোটনটাকে অ্যাবজর্ব করে ফেলছে, এখন আর ফোটনটা কি করবে না, এক্সিস্ট করবে না। দিস ইজ ইলাস্ট্রেটেড ইন ফিগার বি। কি দেখাইতেছে দেখো, এই যে ইলেকট্রনটা এখানে ছিল, ডটেড লাইন দিয়ে দেখাচ্ছে যে ইলেকট্রনটা এখানে ছিল, দেন ইলেকট্রনটা কি করলো, এই যে E1 কি বলে N1 থেকে N2 তে যাওয়ার জন্য এনাফ অ্যামাউন্ট অফ এনার্জি সে অ্যাবজর্ব করছে, তো সে এখন কি করতেছে, n equal to 2 তে জাম্প করে গেল। তো এখন বলতেছে কি, an incident photon that does not have the exactly equivalent, কি বলে, have the energy exactly equivalent to a jump between the correct position of the electron to one of the higher levels will not be absorbed. তো যেই কথাটা এতক্ষণ ধরে বারবার করে বলে আসছি, যে এক্স্যাক্টলি এনার্জি লেভেল গুলোর মধ্যে যে ডিফারেন্স, এই এনার্জি লেভেল গুলোর মধ্যে ডিফারেন্সের সমান এনার্জি যদি ফোটনের মধ্যে না থাকে, তো তখন কি করবে না, ইলেকট্রনটা ওই ফোটনটাকে অ্যাবজর্ব করবে না। এই যে an incident photon that does not have the
energy exactly equivalent to jump between the correct position of the electron and one of the higher levels will not be absorbed মানে কি the photon and the electron will not interact at all তো তার মানে একটা ফোটনকে ইলেকট্রন শুধু কখন অ্যাবজর্ব করবে যাবে এক্স্যাক্টলি যখন এনার্জি লেভেলগুলোর মধ্যে ডিফারেন্সের সমান একটা এনার্জি নিয়ে আসবে তখন তো বলতেছে কি যে if gas atoms are illuminated by a range of frequencies or colors those with the correct frequency values will be absorbed তো তার মানে তুমি কোন একটা অ্যাটম অফ গ্যাস ঠিক আছে এরকম সার্টেন মনে করো হাইড্রোজেন গ্যাসের ওরকম তুমি একটা টিউব নিলা তো এখন এই টিউবের মধ্যে দিয়ে তুমি কি করতেছো তুমি তাকে তার মধ্যে দিয়ে ওরকম সার্টেন ফ্রিকোয়েন্সি অফ এনার্জি তাকে দিচ্ছ ঠিক আছে তো সে তখন কি করবে সে স্পেসিফিক জাস্ট কয়েকটা ফ্রিকোয়েন্সিকে অ্যাবজর্ব করবে বাকি ফ্রিকোয়েন্সি গুলাকে সে আর অ্যাবজর্ব করবে না এই ব্যাপারগুলো আমরা পড়ছিলাম একটা জিনিসের মধ্যে লাবিবা মনে আছে স্পেকট্রাম অ্যাবজর্পশন স্পেকট্রাম আর এমিশন স্পেকট্রাম যে পড়ছিলাম অ্যাস্ট্রোফিজিক্স এর সময় তো ওই অ্যাবজর্পশন স্পেকট্রামের ব্যাপারটা কি ছিল যে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন দিয়ে মানে কি যে সব রকমের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোন একটা অবজেক্টের উপর ইলুমিনেট করব এখন সব রকমের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিছি ভালো কথা কিন্তু সব দিছি মানে এই না যে সে সব রকমের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে অ্যাবজর্ব করতে পারবে প্রত্যেকটা অ্যাটমের আর প্রত্যেকটা এলিমেন্টের কি আছে নিজেদের পার্সোনাল প্রেফারেন্স থাকে যে তারা স্পেসিফিক এই ফ্রিকোয়েন্সি গুলাকে শুধু অ্যাবজর্ব করবে অন্য ফ্রিকোয়েন্সি তুমি যতই দাও তাকে সে কি করতে পারবে না অ্যাবজর্ব করতে পারবে না তো এই ব্যাপারগুলা থেকে আমাদের কি আসছে স্পেকট্রামের কনসেপ্টটা যে প্রত্যেকটা জিনিসের কি আছে এরকম স্পেসিফিক কয়েকটা এনার্জি লেভেল আছে যে স্পেসিফিক সে এই ফ্রিকোয়েন্সির ওয়েভ গুলাকে সে শুধু অ্যাবজর্ব করতে পারে এর থেকে বেশি ফ্রিকোয়েন্সি দিলেও পারে না এর থেকে কম ফ্রিকোয়েন্সি দিলেও পারে না তো এই কথাটা এখানের মধ্যে বলতেছে দেখো যে if gas atoms are illuminated by a range of frequencies that is colors those with the correct frequency values will be absorbed so there will be some colors missing from the light after it passes through the gas তো তার মানে কি আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন দিলাম হোয়াট ডাজ দ্যাট মিন সব রকমের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা এমিট করলাম এখন যেই অবজেক্টের ভিতর দিয়ে যাচ্ছে সে স্পেসিফিক কয়েকটা ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করছে আর বাকি ফ্রিকোয়েন্সি গুলাকে সে কি করতে পারে না অ্যাবজর্ব করতে পারে নাই তো ওই ফ্রিকোয়েন্সি গুলা কি থাকবে স্ক্রিনের মধ্যে পৌঁছাবে যে ব্যাপারটা এমন যে এখানের মধ্যে আমরা যদি দেখি স্পেকট্রামের ব্যাপারটা এমন টাইপের মনে করো দিস ইজ দ্য স্ক্রিন তো ফার্স্টে এই হলো আমার ব্ল্যাক বডিটা সাপোজ ব্ল্যাক বডি কাকে বলা হয় এমন একটা অবজেক্ট যে নাকি সব রকমের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অ্যাবজর্বও করতে পারে এমিটও করতে পারে ঠিক আছে তো এখন ব্ল্যাক বডি যখন নাকি কি করবে স্ক্রিনের মধ্যে তার রেডিয়েশনটা রিলিজ করবে তখন সব রকমের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ঠিক আছে সব রকমের কালার কি থাকবে প্রেজেন্ট থাকবে পুরো স্ক্রিনটা থাকবে কালারফুল পুরো স্ক্রিনটা এরকম কালারফুল ডিফারেন্ট ডিফারেন্ট কালারে মনে করে এরকম মিক্সড থাকবে পুরাটা স্ক্রিন জুড়ে এরকম আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে এখন আমরা যদি একটা কাজ করি কি করি এই ব্ল্যাক বডি রেডিয়েশনের মাঝে দিয়ে যে ব্ল্যাক বডি আছে সে এই স্ক্রিনের মধ্যে লাইট দিবে এখন আমি কি করলাম আবার টেস্ট অবজেক্ট নিয়ে আসছি যে আমার এই অবজেক্টটা কোন কোন ফ্রিকোয়েন্সি অফ লাইট কে অ্যাবজর্ব করতে পারে ওই জিনিসটা আমরা দেখব ঠিক আছে তো এখন এখানের মধ্যে কি ব্ল্যাক বডি তো সব রকমের ওয়েভই সে কি করতেছিল রিলিজ করতেছিল তো এখন পুরো স্ক্রিনটা কি আসার কথা কালারফুল আসার কথা কিন্তু পুরো স্ক্রিনটা কালারফুল না এসে আমাদের এই যে স্ক্রিনের এইখানের কালার যেমন ছিল ওরকমই আছে এখানেও কালার পাইতেছি এখানেও কালার পাইতেছি দেন এখানেও কালার পাইতেছি কিন্তু এই যে এই দুইটা জায়গায় দেখছো এই দুইটা জায়গায় স্ক্রিনটা ব্ল্যাক হয়ে আছে এই দুইটা জায়গায় কি করে নাই
কোন কালার স্ক্রিন পর্যন্ত পৌঁছায় নাই। সো এখানে আমাদের কি হয়েছে, জাবের ব্ল্যাক বডিটা যখন নাকি তার রেডিয়েশনটা ইমিট করছে, এই টেস্ট অবজেক্টটা আছে না, এই টেস্ট অবজেক্টটা এই দুইটা ফ্রিকোয়েন্সি, এই যে এই দুইটা, these frequencies are missing. তো এই ফ্রিকোয়েন্সি গুলি মিসিং কেন জাবের? বিকজ যে টেস্ট অবজেক্টটা দিছি, এই টেস্ট অবজেক্টের কি আছে, তার স্পেসিফিক একটা এনার্জি লেভেল আছে। তো এই যে যখন নাকি ব্ল্যাক বডি রেডিয়েশনটা আসতেছিল, সে তার রেডিয়েশনটা কি ফর্মে রিলিজ করতেছে, ইন দা ফর্ম অফ ফোটন। তো এই যে ফোটন গুলা যখন আসতেছে তখন আমার টেস্ট অবজেক্টের ভিতর দিয়ে গেল। তো এখন আমার টেস্ট অবজেক্টের কি এনার্জি লেভেল গুলা যে আছে, ওই এনার্জি লেভেল গুলোর মধ্যে ডিফারেন্স গুলাও কি ফিক্সড। তো এই যে দুইটা ফ্রিকোয়েন্সি আমার মিসিং, এই দুইটা ফ্রিকোয়েন্সি কি হয়েছে, এক্স্যাক্টলি এনার্জি লেভেল গুলোর মধ্যে যে ডিফারেন্স, ওই এনার্জি লেভেল গুলোর ডিফারেন্সের সমান এনার্জি নিয়ে তারা আসছে। সো এর জন্য এই দুইটা ফ্রিকোয়েন্সি অফ ওয়েভকে কি করতে পারছে, আমার টেস্ট অবজেক্টটা অ্যাবজর্ব করতে পারছে। বুঝতে পারতেছো কি বলতেছি? জি ভাই। সো তাহলে পরে এই দুইটা ফ্রিকোয়েন্সি অফ লাইটকে কি করতে পারছে, আমার এই টেস্ট অবজেক্টটা অ্যাবজর্ব করতে পারছে, যার জন্য এই দুইটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি কি করতে পারে না, স্ক্রিন পর্যন্ত রিচ করতে পারে নাই। রিক্তি, এখানের জন্য একটু একটা ব্যাপার খেয়াল করো। হ্যাঁ, তোমরা এই জিনিসটা কি অ্যাস্ট্রোফিজিক্সে দেখছিলা না, যে তোমাদের স্পেকট্রাম গুলা কিভাবে কি ক্রিয়েট হয়, অ্যাবজর্পশন স্পেকট্রাম আর এমিশন স্পেকট্রাম? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো এখন এই যে ফ্রিকোয়েন্সি গুলা মিসিং এর কথা যে বললাম, এই জিনিসটা তো বুঝতে কোনো প্রবলেম নাই, আছে? না ভাইয়া, বুঝছি। ওকে, তো তাহলে এই যে এখানের মধ্যে যে ব্ল্যাক বডি রেডিয়েশনটা সে যত রকমের ফ্রিকোয়েন্সি ইমিট করার, সে সবগুলা ইমিট করতেছিল। তো তাহলে স্ক্রিন তো পুরাটা কালারফুল হওয়ার কথা। সো এই যে ফ্রিকোয়েন্সি গুলা মিসিং, আর এই যে কয়েকটা কালার মিসিং, সো হোয়াট ক্যান বি দা এক্সপ্লেনেশন বিহাইন্ড দিস? সো এটার এক্সপ্লেনেশনটা হলো এরকম, যে আমার টেস্ট অবজেক্টটা এই স্পেসিফিক ফ্রিকোয়েন্সি গুলাকে অ্যাবজর্ব করে ফেলছে। কেন এদেরকে অ্যাবজর্ব করছে, অন্যদেরকে অ্যাবজর্ব করলো না? বিকজ তাদের যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সিটা কি করতেছে, এক্স্যাক্টলি যে এনার্জি লেভেলের ডিফারেন্স গুলি আছে, ওই এনার্জি লেভেলের ডিফারেন্সের সমান। তো এর জন্য এই স্পেসিফিক ফ্রিকোয়েন্সি গুলাকে সে কি করতে পারছে, অ্যাবজর্ব করতে পারছে। এখন আমি যদি আমার টেস্ট অবজেক্টটাকে বদলাই দেই, তার ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করবে ঠিকই, কিন্তু এক্স্যাক্টলি এই ফ্রিকোয়েন্সি গুলা না, অন্য কোন ফ্রিকোয়েন্সি গুলাকে সে কি করবে, অ্যাবজর্ব করবে। তো এইখান থেকে আমাদের কনসেপ্টটা বিল্ড আপ হয়েছে কি, যে প্রত্যেকটা এলিমেন্টারই এনার্জি লেভেল আছে, এন্ড প্রত্যেকটা এলিমেন্টার এনার্জি লেভেল গুলোর মধ্যে ডিফারেন্স গুলা কি ইউনিক, ঠিক আছে, একটার সাথে আরেকটার মিল নাই। তো এখন এখানের মধ্যে এই কথাটা বলতেছে, কি বলতেছে দেখো, এই যে এখন 4 নাম্বার এনার্জি লেভেল থেকে 3 নাম্বার এনার্জি লেভেলে ফেরত আসবে। তো 4 নাম্বার এনার্জি লেভেল আর 3 নাম্বার এনার্জি লেভেলের মধ্যে কি আছে, একটা এনার্জি ডিফারেন্স আছে না জাবের? তো এই যে এনার্জি ডিফারেন্স আছে, এই এনার্জি ডিফারেন্স সমান এনার্জিটা কি করতে হবে, ফোর্থ এনার্জি লেভেল থেকে থার্ড এনার্জি লেভেলে যদি সে নামতে চায়, তখন তার এনার্জি কি করবে, অ্যাবজর্ব করবে নাকি রিলিজ করবে? রিলিজ করবে। তো এখন এই কথাটা বলতেছে যে if an electron is already excited, after a random amount of time it will de-excite, যে একটা certain amount of time পর সে আবার কি করবে, আগের পজিশনে বা গ্রাউন্ড স্টেটে ফেরত চলে আসতে চাবে। তো তখন সে কি করবে, in order to come back to its original position, সে তার এনার্জি যতটুকু অ্যাবজর্ব করছিল ততটুকু সে কি করবে, ছেড়ে দিবে। in the form of what? in the form of photon। তো এই কথাটা বলতেছে যে this may involve dropping straight down to the গ্রাউন্ড স্টেট, যে একদম স্ট্রেট গ্রাউন্ড স্টেটে ফেরত চলে আসতে পারে, আর স্টেপ বাই স্টেপ ফেরত আসতে পারে। ঠিক আছে, বলতেছে কি, or it may drop to an intermediate level if there is one, যে মাঝামাঝি যদি কোনো লেভেল থাকে দেন ওইটাতে ড্রপ করে দেন আবার গ্রাউন্ড স্টেটে আসতে পারে। তো ফিগার সি মাত্র যেটা দেখে আসছি, কি বলতেছে, shows an excited hydrogen electron dropping from energy level 4 to energy level 3। তো তার মানে n equal to 4 থেকে n equal to 3 তে সে ড্রপ করতেছে। তো কি বলতেছে, যে as the electron ends up with less energy than it had, the conservation of energy requires that this energy is emitted as photon with exactly the
এনার্জি ডিফারেন্স বিটুইন দ্য লেভেলস। তো তার মানে ল অফ কনজারভেশন অফ এনার্জি মেনটেন করার জন্য আপার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে নামলে পরে তখন কি করবে, সে তার এনার্জিটাকে রিলিজ করবে। ঠিক আছে, এখন এই যে এনার্জিটা রিলিজ করবে, এই এনার্জিটা কি ফোটন ফর্মে রিলিজ করবে। তো তার মানে ফোটনের কি থাকবে, একটা করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি থাকবে। এই যে the frequency of the emitted photon can be calculated from the equation for photon energy, যে E is equal to hf. So a collection of gas atoms that are excited will emit light with a particular collection of frequencies depending on which element the gas atoms are. তো এরকম একটা এক্সপেরিমেন্ট ছিল তোমাদের আগের স্পেসিফিকেশনে, ফ্র্যাঙ্ক এন্ড হার্টস এক্সপেরিমেন্ট। হ্যাঁ, ফ্র্যাঙ্ক এন্ড হার্টস এক্সপেরিমেন্ট নামের একটা এক্সপেরিমেন্ট ছিল, যে এক্সপেরিমেন্টটা এই নতুন স্পেসিফিকেশন অ্যাকচুয়ালি তোমাদেরকে আর ইনক্লুড করে নাই। তো ওই এক্সপেরিমেন্টে এরকম দেখা যাইতো যে স্পেসিফিক কতগুলি এনার্জির ভ্যালু থাকলে পরে বা স্পেসিফিক কতগুলি ভোল্টেজ অ্যাপ্লাই করা হইতো, ওই সবগুলা দিয়ে কেমন কেমন কাজ করতো। তো ওই সবগুলা মজার একটা ব্যাপার ছিল। এই একটা জিনিস, আরেকটা জিনিস ছিল ফটো মাল্টিপ্লায়ার। ওই জিনিসটাও তোমাদের এই নতুন স্পেসিফিকেশনে বাদ দিয়ে দিছে। বাট স্টিল যারা নাকি তোমরা অক্টোবরে পরীক্ষা দিবে, আমরা ওরকম রিভিশনের টাইমে অমন টাইমে এসব জিনিসগুলা পড়বো। ঠিক আছে, এক্সট্রা এইসব জিনিসগুলো আমরা দেখে রাখবো, তাহলে পরে যেন আমাদের নতুন কয়েকটা জিনিস জানা হয়। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে দেখো ওয়ার্ড এক্সাম্পলের মধ্যে কি বলতেছে। What are the frequencies of the photon absorbed in figure B and the photon emitted in figure C? তো ফিগার বি তে এই যে 1 নাম্বার এনার্জি লেভেল থেকে 7 নাম্বার এনার্জি লেভেলে জাম্প করবে, তো তখন এনার্জির ভ্যালু কত, যে কত ফ্রিকোয়েন্সি অফ ফোটন অ্যাবজর্ব করতেছে। তো 2 নাম্বার এনার্জি লেভেল আর 1 নাম্বার এনার্জি লেভেল দোনোটার এনার্জি আমরা জানি। তো এনার্জি ডিফারেন্স আমরা বের করতে পারবো না যাবে? জি দেখো তো এনার্জি ডিফারেন্সটা কত আসে, এটা তো বলেই দিছিল। এনার্জি ডিফারেন্সটা ওই যে 1.635 into 10 to the power minus 18 নাকি 1.635 into 10 to the power minus 18 জুলস। এখন এইটার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি কত আসে দেখো তো যাবে, এটা ফ্রিকোয়েন্সিটা বের করলে কত হয়, এইটা ডিভাইডেড বাই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট করতে হবে। তো তাহলে পরে এই যে এই জিনিসটা আসে কত, 2.47 into 10 to the power 15 হার্টজ। ঠিক আছে, তো তাহলে পরে কত ফ্রিকোয়েন্সির ফোটনকে অ্যাবজর্ব করলে পরে 1 নাম্বার এনার্জি লেভেল থেকে 2 নাম্বার এনার্জি লেভেলে জাম্প করতে পারবে, যদি ফ্রিকোয়েন্সি অফ দা ফোটন হয় 2.47 into 10 to the power 15 হার্টজ। ঠিক আছে, তো এইটা হলো আমাদের ফার্স্ট এর ক্যালকুলেশনটা, যে কত ফ্রিকোয়েন্সি অফ ফোটন অ্যাবজর্ব করলে পরে 1 নাম্বার এনার্জি লেভেল থেকে 2 নাম্বার এনার্জি লেভেলে জাম্প করতে পারে। এখন এই ক্যালকুলেশনটা এখানের মধ্যে কি 4 নাম্বার এনার্জি লেভেল থেকে কি করবে, যাবে 3 নাম্বার এনার্জি লেভেলে নেমে আসবে। তো তাহলে এই দুইটার মধ্যে এনার্জি লেভেল গুলোর মধ্যে ডিফারেন্স কত দেখো তো এনার্জির, এইটা নাকি? হ্যাঁ ভাই তো তাহলে পরে 1.06 into 10 to the power minus 19 জুল, এইটা ইকুয়াল টু hf। তো এখন f এর ভ্যালুটা দেখো তো কত আসে, 1.5 বা 1.60 into 10 to the power 14 1.60 into 10 to the power 14 হার্টজ। তো তার মানে এত ফ্রিকোয়েন্সি অফ ফোটন কে অ্যাবজর্ব করবে নাকি রিলিজ করবে? রিলিজ করবে, বিকজ আপার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে জাম্প করলে পরে তখন কি করবে, এনার্জি রিলিজ করে। তো তাহলে পরে এই যে 1.06 into 10 to the power minus 19 ডিভাইডেড বাই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট করলে পরে কত আসে, 1.60 into 10 to the power 14 হার্টজ। ঠিক আছে, তো এইসব ক্যালকুলেশন গুলি হোপফুলি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তো এরপরে এখানের মধ্যে
এনার্জি লেভেল গুলোর মধ্যে ট্রানজিশন নিয়ে কথা বলছে, এই জিনিসটা আমরা একটু একটা ব্যাপার ক্লিয়ার আপ করে নেই। হ্যাঁ, এনার্জির ভ্যালু এন্ড এটাকে অ্যাবজর্ব করবে নাকি না, এনার্জির ভ্যালু এন্ড এটাকে অ্যাবজর্ব করবে নাকি না। ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে আমরা ছোট একটা জিনিস একটু দেখে নেই ফার্স্টে, তাহলে যেন এই ব্যাপারে আমাদের কনসেপ্টটা নিয়ে আর ফার্দার কোনো প্রবলেম না হয়। ওকে, তো আমরা এনার্জি লেভেল গুলো একটু আঁকি। মনে করো আমি আমার নিজের মন মতো এরকম এনার্জি লেভেলের কয়েকটা ভ্যালু দেই, n equal to 1, n equal to 2, n equal to 3, n equal to 4, n equal to 5, n equal to 6, n equal to 7, then n equal to infinity. আচ্ছা, সো এখন এখানের মধ্যে আমি এনার্জির কয়েকটা ভ্যালু দেই। মনে করো এটা হলো 2 জুল, 7 জুল, 10, 12, 14, 19, 23। আচ্ছা, তো এরকম মনে করো আমি এনার্জির ভ্যালু গুলা দিলাম। হ্যাঁ, এখন আমার ইলেকট্রন কোথায় আছে, ইলেকট্রন আছে একদম লোয়েস্ট এনার্জি লেভেলে। আমি এখন এক একটা এনার্জির ভ্যালুর বসাবো এন্ড ওখানে থেকে তোমরা নিজেরা ডিসাইড করবা যে এই এনার্জির ভ্যালুতে বা এই ফোটনের এনার্জিকে ইলেকট্রনটা অ্যাবজর্ব করবে নাকি না। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা দেখবো, এটা আমাদের নেক্সট মিটিং এ দেখতে হবে। এই মিটিং এ 1 মিনিটের মতো বাকি আছে, তোমরা নেক্সটটায় জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। ওকে, সো এখন এখানে এই এনার্জির ভ্যালু গুলির রেগুলার অ্যান্সার গুলা দিবা কে, এটা জাবের। ঠিক আছে, জাবের বলবা যে ফার্স্টে আমি যদি এখন আমার ইলেকট্রনটা তো 1 নাম্বার এনার্জি লেভেলে আছে। ঠিক আছে, ওখানে তার এনার্জি কত, 2 জুল। ঠিক আছে, আমি এখানে মধ্যে রাউন্ড আপ কয়েকটা ভ্যালু দিছি তাহলে যেন আমাদের বুঝতে ইজি হয়। ওখানে নন রাউন্ডেড আপ ভ্যালুস গুলো দিয়ে আমরা এটা রিলেট করব একটু পর। তো এখন এখানের মধ্যে খেয়াল করো যে কাজটা কি, যে আমি ইলেকট্রন গুলাকে এনার্জি দিব ফোটনের থ্রুতে। সো এখন ইলেকট্রন গুলা ফোটনটাকে অ্যাবজর্ব করবে নাকি না, এই জিনিসটা তুমি বলবা। ওকে, তো এখন আমি যদি ইলেকট্রনটাকে কি করি, 2 জুল এনার্জি দেই, সে কি এনার্জিটাকে অ্যাবজর্ব করবে নাকি করবে না? করবে না। বুঝি নাই। করবে না। করবে না কেন? বিকজ তার মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি যেটা লাগবে আপার এনার্জি লেভেলে যাওয়ার জন্য, তার মিনিমাম লাগবে কত, 5 জুল, তাই তো? সো তাহলে তাকে যদি 2 জুল এনার্জি দেওয়া হয়, তো তাহলে পরে সে কি করবে না, এই এনার্জিটাকে অ্যাবজর্ব করবে না। এখন আমি যদি তাকে 4 জুল এনার্জি দেই, তাহলে তাও করবে না। তাও করবে না। 4.9 জুল যদি দেই, তাও করবে না। 5 জুল যদি দেই, তাহলে অ্যাবজর্ব করবে। এখন সে অ্যাবজর্ব করে কি করবে, 2 নাম্বার এনার্জি লেভেল থেকে বলে 1 নাম্বার এনার্জি লেভেল থেকে 2 নাম্বার এনার্জি লেভেলে জাম্প করবে, তাই তো? বিকজ এক্স্যাক্টলি তার
ফার্স্ট এন্ড সেকেন্ড এনার্জি লেভেলের মধ্যে এনার্জি ডিফারেন্সটাকে ম্যাচ করতে পারছে। ওকে, আচ্ছা এখন আমি যদি তাকে 7 জুল এনার্জি দেই, সে কি এনার্জিটাকে অ্যাবজর্ব করবে? না। 7 জুল দিলে পরে করবে না। আমি যদি তাকে 7.9 জুল দেই, তাও করবে না। আমি যদি তাকে 9 জুল এনার্জি দেই, তাও করবে না। 8 জুল, করবে। তাহলে এক্সাইটেড হয়ে যাচ্ছে, তাহলে জিতে এখন যাবে। কি করবে? একবারে 1 নাম্বার এনার্জি লেভেল থেকে 3 নাম্বার এনার্জি লেভেলে জাম্প করবে, বিকজ 1 নাম্বার আর 3 নাম্বার এনার্জি লেভেলের মধ্যে ডিফারেন্সটা কত? এক্স্যাক্টলি 8 জুলস, তাই তো? সো তাহলে এই এনার্জি লেভেলের ডিফারেন্সটা যখন নাকি আমি মিট করতে পারতেছি এক্স্যাক্টলি, তখনই সে শুধু কি করতেছে? এনার্জিটাকে অ্যাবজর্ব করতেছে। ঠিক আছে, আমি যদি তাকে 10 জুল এনার্জি দেই, তাহলে তাহলে ওই যে N4 এ যাবে। একবারে 1 নাম্বার এনার্জি লেভেল থেকে 4 নাম্বার এনার্জি লেভেলে জাম্প করবে। ঠিক আছে, আমি যদি তাকে 11 জুল এনার্জি দেই, করবে না অ্যাবসলিউট। তো এখন এখানের মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার খেয়াল করো লামিয়া, যে 10 জুল দিছি তখন অ্যাবজর্ব করতেছে, কিন্তু 10 জুল থেকে বেশি দিলাম, 11 কি 10 এর থেকে বেশি না? তো আমি 11 জুল দিলাম কিন্তু সে অ্যাবজর্ব করলো না, কেন? বিকজ এই যে 2 নাম্বার এনার্জি লেভেল থেকে সে যদি 11 জুল অ্যাবজর্ব করে, তো তাহলে তার কত হবে? 13 জুল, তাই তো? এখন 13 জুল তার কিন্তু এখানে কোনো কি নাই, পা রাখার জায়গা নাই। যে বেসিক্যালি আমরা বলছিলাম না যে এনার্জি লেভেল গুলা কি আমাদের এক্স্যাক্টলি ডিফারেন্সের সমান মিলতে হবে। তো 10 জুল যেটা নাকি যে 11 জুলের থেকে কম, তো ওই এনার্জি অ্যাবজর্ব ঠিকই করছে, কিন্তু 10 জুল থেকে বেশি দিলাম, যে 11 জুল দিলাম, এখন সে কিন্তু কি করতেছে না, এটাকে অ্যাবজর্ব করতেছে না। তো ইন বিটুইন এনার্জি লেভেল যখন নাকি এনার্জি গুলাকে অ্যাবজর্ব করবে নাকি করবে না এমন জিজ্ঞাসা করা হবে, তখন তুমি দেখবা কি এক্স্যাক্টলি এনার্জি লেভেল গুলোর মধ্যে এনার্জি ডিফারেন্সটাকে মিট করতে পারতেছে নাকি না। ওকে, যদি এক্স্যাক্টলি এনার্জি লেভেল গুলোর মধ্যে ডিফারেন্সটা মিলে যায় তাহলেই শুধু অ্যাবজর্ব করবে, আর না হলে করবে না। তো তাহলে আমরা এখন যদি 12 জুল দেই, হ্যাঁ লামিয়া, এখন আমরা যদি 12 জুল দেই তাহলে কি অ্যাবজর্ব করবে? জি ভাইয়া। 1 নাম্বার থেকে কত নাম্বারে যাবে? 5 নাম্বার এনার্জি লেভেলে চলে যাবে। N5 এ। এক্স্যাক্টলি 5 নাম্বার এনার্জি লেভেলে চলে যাবে, বিকজ 2 and 14 এর মধ্যে ডিফারেন্স কত? 12। ঠিক আছে, তো এখন আমি যদি তাকে 15 জুল এনার্জি দেই, সে কি অ্যাবজর্ব করবে? না ভাইয়া। ভেরি গুড। তো তাহলে এটা হলো ব্যাপার। এখন আমি যদি তাকে 16 জুল দেই, করবে না। 17, জি ভাইয়া করবে, N6 এ যাবে। ভেরি গুড। তো এখান থেকে এক লাফ এসে N16 এ যাবে। ঠিক আছে, তো তাহলে পরে এইটা হলো আমাদের মেইন কনসেপ্টটা। এখন আমরা যদি 21 জুল দেই তাহলে কি করবে? N7 এ যাবে। এক্সেলেন্ট, N7 এ যাবে। এখন এই কোশ্চেনটার অ্যান্সার দিবা কে? নাবিল। হ্যাঁ, এখন আমি যদি 21.1 জুল দেই তাহলে সে কি অ্যাবজর্ব করবে? না, যাবে না। যদি 23 দেই, ও তো রেঞ্জের বাইরে চলে যায়, রেঞ্জের তো নাই। এইগুলো আসলে এরপরে প্রত্যেকটাই অ্যাবজর্ব করবে। হ্যাঁ, যে এখানের মধ্যে কাজটা কি, যে 7 নাম্বার এনার্জি লেভেল হলো সবচেয়ে উপরের এনার্জি লেভেল। ঠিক আছে নাবিল? আচ্ছা, ইনফিনিটি গুলো কি তাহলে সব অ্যাবজর্ব করবে? ইয়েস, এই জিনিসটাই যে ওগুলো যে কোনো ভ্যালু হোক। ওইটাই, যে ইন বিটুইন এনার্জি লেভেল যে সবগুলা আছে, যে 1 থেকে 7 এর মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ কি হবে?
এক্স্যাক্টলি এনার্জি লেভেলের মধ্যে ডিফারেন্সটা মিলতে হবে, এর থেকে বেশি হইলেও হবে না, কম হইলেও হবে না। কিন্তু যখন নাকি 7th এনার্জি লেভেলের থেকে বেশি এনার্জি তুমি দিবা, তখন সে ঠিকই কি করবে, ওই এনার্জিটাকে অ্যাবজর্ব করে চলে যাবে। সে এখন কি হয়ে যাবে, আয়োনাইজেশন হয়ে যাইতেছে না, সে এখন আউট অফ দ্য ইনফ্লুয়েন্স অফ নিউক্লিয়াস। হ্যাঁ, সে এখন নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের বাইরে চলে যাচ্ছে। তো তার মানে কি, এখন তুমি তাকে যে এনার্জিটা দিবা, সে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ এনার্জিটা ইউজ করবে ইন অর্ডার টু এসকেপ ফ্রম দ্য নিউক্লিয়াস। বাকি যে এক্সেস এনার্জিটা থাকবে, ওই এক্সেস এনার্জিটা সে কি করবে, কাইনেটিক এনার্জি হিসাবে ইউজ করে মুভ করে চলে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো সবাই কি বলতেছি? যে এখানের মধ্যে কাজটা কি দেখো রিক্তি, যে এতক্ষণ পর্যন্ত আমরা এনার্জি লেভেল গুলোর মাঝামাঝি জায়গায় যখন নাকি দেখতেছিলাম, তখন বলতেছিলাম যে এক্স্যাক্টলি এনার্জি লেভেলের ডিফারেন্সটাকে মিট করতে হবে। এই যে 10 জুল দিছি অ্যাবজর্ব করছে, কিন্তু 11 দিছি অ্যাবজর্ব করে নাই। হোয়াট ওয়াজ দ্য রিজন? যে 11 জুল অ্যাবজর্ব করলে পরে সে এসকেপ করতে পারতেছে না অ্যাটমটাকে, কিন্তু সে ইন বিটুইন কোন এনার্জি লেভেলের মধ্যে 11 জুলের এনার্জি ডিফারেন্স পাচ্ছে না। তো তার মানে কি, সে 11 জুল এনার্জি কি করবে না, অ্যাবজর্ব করবে না। ওকে, কিন্তু সে যদি কি করতে পারে, 7 নাম্বার এনার্জি লেভেল, যে লাস্ট এনার্জি লেভেলটাকেও যদি এক্সিড করে চলে যায়, তখন সে কি হয়ে যাচ্ছে, আয়োনাইজড হয়ে যাচ্ছে না? তো সে যদি এখন আয়োনাইজড হয়ে যায়, তো এখন সে আর কি করবে না, সে আর নিউক্লিয়াসের ইনফ্লুয়েন্সের মধ্যে থাকবে না, সে কি করতে পারবে, ফ্রিলি এসকেপ করে চলে যাবে। তো তার মানে 7 নাম্বার এনার্জি লেভেলের মধ্যে যে ডিফারেন্স, এর থেকে বেশি তুমি যত বেশি দিবা তত আরো ভালো। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তো তাহলে পরে এই ব্যাপারটা এখানের মধ্যে তারা এখানে বলবে, দেখো কি বলতেছে। আয়োনাইজেশন কি জিনিস? Figure A shows the ground state of a hydrogen that is 2.18 into 10 to power minus 8 in joules, which is equivalent to 13.6 electron volt, যেটা আমরা কনভার্ট করছিলাম, তাই না যাবে, যে 13.6 ইলেকট্রন ভোল্টে। তো এখন বলতেছে the n equal to infinity level at the top of the diagram has an energy value of 0. What does that mean? At this level the electron has left the atom, মানে কি, ইলেকট্রনটা তখন অ্যাটমটার যে নিউক্লিয়াসের ইনফ্লুয়েন্সের বাইরে চলে গেছে, মানে কি, the hydrogen is ionized. This means that the energy required to ionize an atom of hydrogen in its ground state, its ionization energy is what? 13.6 electron volt. মানে কি, লার্নিং টিপে কি বলতেছে, হাইড্রোজেন has the simplest energy level system as it only has one electron, but everything explained here is applicable to an electron in any atom. তো তার মানে হাইড্রোজেনেরটা দিয়ে এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে বিকজ তার ইলেকট্রন তো জাস্ট একটা, তো তার ট্রানজিশন গুলাকে ইজিলি এক্সপ্লেন করা যায়। কিন্তু অন্য যে কোনো অ্যাটমের জন্য এরকম সেম ভাবে এনার্জি লেভেল গুলা দিয়ে কি করা যায়, এক্সপ্লেনেশন গুলা দেওয়া যায়। All we need is the energy level diagram and we can calculate the frequencies of photons emitted and absorbed for a variety of energy level transition. তো তাহলে প্রত্যেকটা অ্যাটমেরই কয়টা করে এরকম এনার্জি লেভেল আছে, 7টা করে এনার্জি লেভেল আছে। জাস্ট প্রত্যেক জনের এনার্জি লেভেলটা এক একজনেরটা এক একজনের মতো করে ইউনিক। ঠিক আছে, তো এই যে আমাদের লাইন স্পেক্ট্রার কথা বলতেছিলাম, যে আমরা অ্যাবজর্পশন স্পেক্ট্রার কথা বলছিলাম, যে ব্ল্যাক বডি রেডিয়েশন দিলাম, তো পুরাটা স্ক্রিন তো কালারফুল আসার কথা, তো তাহলে মাঝে মাঝে কয়েকটা জায়গায় কালার নাই কেন? বিকজ ওই কয়েকটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সিকে অ্যাবজর্ব করা হয়েছিল। তো এখন যখন নাকি এমিট করবে, এমিট করতে সময় কি করবে, যে যে স্পেসিফিক ফ্রিকোয়েন্সি গুলাকে অ্যাবজর্ব করছিল, ওই স্পেসিফিক ফ্রিকোয়েন্সি গুলাকে সে শুধু কি করতে পারবে, এমিট করতে পারবে। তো কি বলতেছে এখানে, light made up of multiple wavelengths or colors can be split up to show which colors are present. This could be done using a diffraction grating in which the amount of diffraction is dependent on the wavelength. আমরা ডিফ্রাকশন গ্রেটিং এর কাজ এমনিও জানি, যে কোন ওয়েভলেন্থ অফ লাইট কত বেশি আর কত কম ডিফ্রাকশন হবে, এটা ডিপেন্ড করে তার ওয়েভলেন্থের উপর। and so the various colors will spread various amounts. তো different wavelength এর স্প্রেডিং এক এক রকম, তো তাহলে তাদের ডিফ্রাকশন আলাদা হবে ওই জিনিসটাই। The resulting spectrum will often be a series of individual lines if original light contained only a few wavelengths. Such a line spectrum is typical of exciting the atoms of gas, perhaps by heating the gas. তো
এই যে কোন একটা কিছুকে হিট করে the process of, এই জিনিসটা সব একটু লিখে রাখো, the process of ionizing a gas by heating it is called thermionic emission. তো কোন একটা গ্যাসকে হিট দিয়ে আয়নে কনভার্ট করার যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় কি থার্মায়নিক এমিশন। ঠিক আছে, তো এই জিনিসটাকে এখানের মধ্যে এমন বলা হইতেছে, কি জিনিস আমরা দেখি। ফর এক্সাম্পল ফিগার ডি শোজ দ্য লাইন স্পেকট্রাম ফর হাইড্রোজেন গ্যাস। তো হাইড্রোজেন গ্যাসকে যখন হিট দেওয়া হয়েছে তখন এরকম স্পেসিফিক কয়েকটা কালারের লাইট দেখা গেছে। তো তার মানে কি, the gas has electricity passed through it and it will excite the hydrogen atoms. তো তার মানে ওই হাইড্রোজেন গ্যাসকে কোন একটা টিউবের ভিতর দিয়ে ভরে তার ভিতর দিয়ে কি করা হয়েছে, ইলেকট্রিসিটি পাস করা হয়েছে। এখন ওই ইলেকট্রিসিটি কি করবে, হাইড্রোজেনের ইলেকট্রন গুলাকে এক্সাইট করবে, যে আপার এনার্জি লেভেলে নিয়ে যাবে। তো ইলেকট্রন গুলি আপার এনার্জি লেভেলে গেল, দেন এখন আবার তারা তো আপার এনার্জি লেভেলে স্টেবল না, তারা কি করবে, লোয়ার এনার্জি লেভেলে ড্রপ করবে। তো এই যে তারা লোয়ার এনার্জি লেভেলে ড্রপ করলো, ওই সময় তারা কি করবে, এনার্জি রিলিজ করবে। এখন এনার্জি রিলিজ করবে কি ফর্মে, ইন দা ফর্ম অফ ফোটন। তো তখন ওই ফোটনের স্পেসিফিক আমরা কালার দেখতে পাবো। এই যে each colored line is a wavelength of light given off as a result of electron dropping between energy level. তো তাহলে এই যে লাইট গুলা দেখতে পাচ্ছি, এই লাইট গুলা কেন দেখতে পাচ্ছি, বিকজ ওই যে হাইড্রোজেনটাকে যে এনার্জি দেওয়া হয়েছে, ওই এনার্জি ইউজ করে সে তো আপার এনার্জি লেভেলে গেছিল, ইলেকট্রন গুলা আপার এনার্জি লেভেলে গেছিল। এখন ওই ইলেকট্রন গুলো আপার এনার্জি লেভেল থেকে যে লোয়ার এনার্জি লেভেলে ড্রপ করবে, ওই সময় তারা কি করে, এনার্জি রিলিজ করবে। তো ওই এনার্জি রিলিজ করতে সময় যে ফ্রিকোয়েন্সি অফ ফোটন রিলিজ করে, ওই ফ্রিকোয়েন্সির কালার আমরা দেখতে পাই। তো the different energy gaps cause the difference in wavelength emitted. তো ডিফারেন্ট এনার্জি লেভেল গুলোর মধ্যে কি গ্যাপ গুলো আলাদা না, যে 1 নাম্বার আর 2 নাম্বার এনার্জি লেভেলের মধ্যে যে এনার্জি, 3 নাম্বার আর 4 নাম্বার এনার্জি লেভেল গুলোর মধ্যে ডিফারেন্স তো আলাদা। তো প্রত্যেকটা এনার্জি লেভেলের মধ্যে ডিফারেন্স হলো ইউনিক। তো প্রত্যেকটা এনার্জি লেভেলের ডিফারেন্সের জন্য আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি পাচ্ছি। তো ওই ফ্রিকোয়েন্সি গুলোর করেসপন্ডিং কি পাই, আমরা কালার পাই। তো বলতেছে কি যে when viewed all together the colors merge and the gas shows a purple color। যে যদি সবগুলা কালারকে একসাথে কম্বাইন করে আমরা দেখি, তখন একটা পার্পল কালারের একটা গ্যাস দেখতে পাই। আর যদি প্রত্যেকটা কালারকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা লাইট হিসেবে দেখি, তখন এরকম যে এই যে রেড কালারের একটা ব্যান্ড, দেন কায়ান কালারের একটা ব্যান্ড, পার্পল কালারের একটা ব্যান্ড, পিঙ্ক কালারের একটা ব্যান্ড, এমন টাইপের কয়েকটা ব্যান্ড আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এরকম। তো এই যে তোমাদেরকে একটা কথা বলছিলাম যে কি জিনিস, ফ্র্যাঙ্কেনহার্টস এক্সপেরিমেন্ট। এই ফ্র্যাঙ্কেনহার্টস এক্সপেরিমেন্টের এখানে জাস্ট একটা ফাইনাল আউটকাম দেওয়া আছে, যে ফ্র্যাঙ্কেনহার্টস এক্সপেরিমেন্টের ফাইনাল ব্যাপারটা এমন টাইপের হয় যে এরকম একটা টিউব ফুল অফ গ্যাস, যেটার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস করা হয়, তার এমন টাইপের কালারফুল একটা টিউবের মতো দেখা যায়। তো প্রত্যেকটা এরকম আলাদা আলাদা কালারের রহস্য কি, যে প্রত্যেকটা আলাদা কালার আমরা কেন দেখতে পাচ্ছি, বিকজ এই স্পেসিফিক কালার গুলাকে কি করছিল, ইলেকট্রন গুলি অ্যাবজর্ব করছিল। তো এই স্পেসিফিক কালার গুলাকে অ্যাবজর্ব করে ইলেকট্রন গুলি আপার এনার্জি লেভেলে জাম্প করছিল। দেন যখন নাকি তারা লোয়ার এনার্জি লেভেলে আবার ফেরত আসবে, তখন সে তারা কি করবে, এনার্জিটাকে রিলিজ করবে। তো ওই যখন নাকি এনার্জিটা রিলিজ করে, তখন ইলেকট্রন গুলার আমরা কি করতে পাই, কালার গুলা দেখতে পাই। বুঝতে পারছো জাবের? তো এই জিনিসটা একদম ইজি। নাও আমাদের লাস্ট একটা জিনিস, ইন্টেন্সিটি অফ রেডিয়েশন। এই যে আমরা সান থেকে বা অন্যান্য স্টার থেকে যেসব এনার্জি পাই, বা যে কোনো একটা লাইট সোর্স থেকে যে কোনো যে এনার্জি পাই, এখন ওই এনার্জি সোর্সের ইন্টেন্সিটি কত, ইন্টেন্সিটি বেশি মানে কি, ইন্টেন্সিটি কম মানে কি, এটা আমাদের ব্রাইটনেস এর সাথে রিলেটেড। ঠিক আছে, ইন্টেন্সিটির জিনিসটা কি, এটা আমাদের ব্রাইটনেস এর সাথে রিলেটেড। যে কোন একটা
লাইটের ব্রাইটনেস যদি বেশি হয় তখন আমাদের কি ওটা বেশি চোখে লাগে, আর যদি ব্রাইটনেস যদি কম হয় ওটা হালকা হয়, এমন টাইপের। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো যে কোন একটা লেজার লাইট, হ্যাঁ, কোন একটা লেজার লাইট যদি চোখে মারা হয় তো তখন এটা কি লেজার লাইটটা অনেক বেশি হার্মফুল, তাই তো? লেজার লাইটটা অনেক বেশি হার্মফুল, তো তখন ওইটা চোখের অনেক বেশি ড্যামেজ করতে পারে। এখন সেম পাওয়ারের আমি যদি একটা লাইট বাল্ব ইউজ করি, ঠিক আছে, একটা লেজার লাইট আর একটা হলো লাইট বাল্ব, ঠিক আছে। তো এখন কোনটার ইন্টেন্সিটি বেশি, কোনটার ইন্টেন্সিটি কম? এখন লেজার লাইটের ইন্টেন্সিটিটা বেশি। কেন? তারা দোনোজন পার ইউনিট টাইম সেম অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করতেছে, হ্যাঁ, দোনোজন পার ইউনিট টাইম সেম অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করতেছে, কিন্তু লেজার লাইটের তোমার এনার্জিটা কি কনসেন্ট্রেটেড থাকতেছে, যে অল্প একটু জায়গায় বেশি করে এনার্জি ইমিট করতেছে। যে ব্যাপারটা খেয়াল করে যে তুমি কোন একটা লাইট সোর্সের, যে মনে করো কোন একটা টিউবের বা কোন একটা চার্জ লাইট, হ্যাঁ, মনে করো কোন একটা চার্জ লাইট যখন নাকি তুমি কোন একটা স্ক্রিনে খুব কাছে আনো তখন সে কি এরকম একটা সার্কুলার একটা জায়গা দেয়, তো ওই জায়গাটার মধ্যে মনে হয় যে লাইটটা কি অনেক বেশি কনসেন্ট্রেটেড আছে, তাই না এহসাস? এখন তুমি এই চার্জ লাইটটাকে যত কি করবা স্ক্রিনের থেকে দূরে সরাবা, সে কি করবে তত একটা জায়গা জুড়ে এরকম স্প্রেড আউট হয়ে যায় না, ছড়ায় যায় না? তো এখন সে কি বেশি লাইট ইমিট করতেছে নাকি কম? সে তো পার সেকেন্ডে ইকুয়াল অ্যামাউন্ট অফ লাইট ইমিট করতেছে, কিন্তু তুমি যখন নাকি তাকে কি করতেছো, যে সোর্স অফ লাইটটাকে যখন নাকি দূরে সরায় নিচ্ছ, সেম অ্যামাউন্ট অফ এনার্জি একটা বড় জায়গা জুড়ে কি হয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, তাই না বলো? হ্যাঁ। তো এই ব্যাপারটা আসলে প্রেসারের সাথে রিলেট করতে পারো, যে তুমি সেম অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করবা, এখন সেম অ্যামাউন্ট অফ ফোর্স যদি অনেক বড় একটা জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যায় তো তাহলে কি প্রেসারটা কম নাকি? হ্যাঁ। তো এখানের মধ্যে ব্যাপারটা সেম, যে তুমি মনে করো দুইটা পাওয়ার সোর্স, যে দুইটা লাইট সোর্স সেম অ্যামাউন্ট অফ পাওয়ার এমিট করে, এখন যেটা বেশি কনসেন্ট্রেটেড মানে কি সেম অ্যামাউন্ট অফ পাওয়ার এমিট করবে কিন্তু অল্প একটু এরিয়াতে, ওখানে কি হবে ইন্টেন্সিটিটা বেশি হবে, ঠিক আছে? তো তাহলে ইন্টেন্সিটি ব্যাপারটা কি? ইন্টেন্সিটিটা হলো এনার্জি পার ইউনিট এরিয়া, ঠিক আছে, অর পাওয়ার পার ইউনিট এরিয়া মোর স্পেসিফিক্যালি। যে এখানের মধ্যে কি বলতেছে দেখো, when a lamp emits light we could measure its intensity। কিভাবে? this is the amount of energy it carries per unit area per unit time। তো তার মানে পার সেকেন্ডে 1 মিটার স্কয়ার এরিয়াতে কতটুকু সে এনার্জি দিচ্ছে, ঠিক আছে? যদি এনার্জি সে বেশি এমিট করে পার ইউনিট টাইমে তো তার মানে কি তার ইন্টেন্সিটি বেশি, ওকে? তো তাহলে ইন্টেন্সিটি জিনিসটা কি? ইন্টেন্সিটি হলো পাওয়ার পার ইউনিট এরিয়া, ওকে? তো তার মানে পার ইউনিট এরিয়াতে যত বেশি পাওয়ার এমিট করবে মানে কি এনার্জিটা যত বেশি কনসেন্ট্রেটেড থাকবে তত কি থাকবে ইন্টেন্সিটি বেশি, আর এনার্জিটা যত স্প্রেড আউট হবে, এনার্জিটা যত ছড়ায় যাবে তত ইন্টেন্সিটি কি হবে কম। ব্যাপারটা বুঝতে পারছো এহসাস? জি ভাই। তো পাওয়ার, তো তাহলে ইন্টেন্সিটিটা কি? ইন্টেন্সিটি হলো পাওয়ার পার ইউনিট এরিয়া। তো সেম এরিয়া যে যত বেশি পাওয়ার ইমিট করবে তার ইন্টেন্সিটি তত বেশি, যত কম পাওয়ার ইমিট করবে তার ইন্টেন্সিটি তত কম। আর উল্টা কথা যদি বলা যায় কি, যে সেম পাওয়ার এখন বড় একটা এরিয়াতে যদি ওই পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে যায় তো তাহলে কি ইন্টেন্সিটিটা কম হবে। বুঝা গেছে? তো এরকম ইজি একটা কনসেপ্ট। তো এখন এখানের মধ্যে কি বলতেছে ওয়ার্ক এক্সাম্পলে, অন আ পার্টিকুলার ডে সানলাইট ল্যান্ডস অন আর্থ উইথ এন ইন্টেন্সিটি অফ 960 ওয়াট পার মিটার স্কয়ার। তো তাহলে সানলাইটের পাওয়ার দিয়ে দিছে। এখন বলতেছে হোয়াট ইজ দ্য পাওয়ার রিসিভড অন আস বাই দ্য সোলার সেল অন দ্য ক্যালকুলেটর প্লেসড ইন দ্য সানলাইট। আমাদের ক্যালকুলেটরের মধ্যে সোলার সেল একটা দেওয়া থাকে না, তো ওখানের মধ্যে কতটুকু পাওয়ার পাচ্ছে ওইটা বের করতে বলছে, যে ওই ক্যালকুলেটরের মধ্যে যে সোলার সেলটা আছে ওইটার
ডাইমেনশন হলো 1 সেন্টিমিটার বাই 4 সেন্টিমিটার। তো তাহলে ওই এরিয়া আমরা জানি, তো আমরা এরিয়া জানি, ইন্টেন্সিটি জানি, তো তাহলে পাওয়ারটাকে সাবজেক্ট করে পাওয়ার বের করব। তো এরিয়া বের করছি, এরিয়ার সাথে ইন্টেন্সিটি মাল্টিপ্লাই করলে কি পেয়ে গেছি? পাওয়ার। ঠিক আছে, তো এই জিনিসটা, তো এই ছিল আমাদের ইউনিট 2। ঠিক আছে, এই ছিল আমাদের নেচার অফ লাইটের এই পার্টটুকু, যেটা আমাদের বাকি ছিল। ওকে, কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? এখানের মধ্যে আমার গলার ভয়েস অ্যাকচুয়ালি অনেক দিক দিয়ে একটু অন্যরকম লাগতে পারে, আরো কয়েকদিন ওরকম রিকভারের মধ্যে দিয়ে গেলে পরে হোপফুলি ঠিক হয়ে যাবে ভয়েস। ওকে, কারো কি এগুলা নিয়ে কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে পরে ওরকম জিজ্ঞাসা করতে পারো। আর ফার্স্টে তোমরা নিজেরা একটু এটা রিডিং পড়ে দেন কোনো যদি এরকম প্রবলেম থাকে দেন তাহলে ওইসব নিয়ে আমরা টিউসডের ক্লাসে ওরকম ডিসকাস করবেন। যদি এরকম প্রবলেম না থাকে দেন টিউসডের ক্লাসে আমরা ইউনিট 3 এর কয়েকটা ব্যাপার নিয়ে আরো ডিসকাস করব। ঠিক আছে, তো তোমরা ফার্স্টে আজকে এন্ড কালকের দিনে এরকম ইউনিট 2 এর যে জিনিসগুলো পড়াইলাম নেচার অফ লাইটের পুরোটা একবার একটু রিভিউ করবা। তো তাহলে পরে দেখবা যে তোমাদের কারো ওখানের মধ্যে কোনো প্রবলেম ফেস করতেছো নাকি। ওকে, ভাইয়া এখন কি একটু ফ্রি আছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাইয়া, একটা মিনিট। ঠিক আছে। ভাই, হ্যাঁ বলো। বরিশাল কেমন লাগতেছে? চলে আসছি তো। কবে? ওইদিন মেসেজ দিলাম না গ্রুপে, আমার তো ঠান্ডার অবস্থা খারাপ হয়ে গেছিল, এরপর আমি চলে আসছি গত পরশুদিন। এখন কি বিকালে ক্লাস নিবা? হ্যাঁ, হোপফুলি বিকালে নিতে পারবো। ভাইয়া স্ক্রিনটা শেয়ার করলে সমস্যা হবে? না না, দাঁড়াও, আমার স্ক্রিন শেয়ার অফ করতেছে, তুমি অন করো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, করো। এটা একটু বুঝাই দিবা, এটা সি হয়েছে কেন? কোশ্চেন নাম্বার 2, হ্যাঁ ভাইয়া। অ্যানসার কি কেন? অ্যান্সার সি কেন, বি হয় নাই কেন? আচ্ছা, once in orbit above the earth's atmosphere the engines on a space rocket are switched off। তো তাহলে একবার আর্থের অ্যাটমসফিয়ারের অরবিটের উপরে চলে যাওয়ার পরে ইঞ্জিনগুলা বন্ধ করে দেওয়া হয়। Which row of the table correctly states the resulting motion of the rocket and the law explaining this motion? এখন তোমার ফার্স্ট এর কথাটাই হলো যে এটা চেঞ্জিং ভেলোসিটি কেন হয়েছে? এটা আচ্ছা, জাস্ট আমার ফার্স্ট একটু অফ বুঝাই অল দাও। তো অরবিট করবে। দেখো নাবিল, অরবিট হ্যাঁ যদি করে মানে কি সে একটা সার্কুলার পাথে মুভ করবে নাকি? হ্যাঁ ভাইয়া। এখন সেই যদি একটা সার্কুলার পাথে মুভ করে তাহলে কি তার ডিরেকশন চেঞ্জ হয় না প্রতি সেকেন্ডে? হ্যাঁ ভাইয়া। তো ডিরেকশন অফ মোশন যদি চেঞ্জ হয়, ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি না, তো হ্যাঁ তাহলে ভাইয়া। ডিরেকশন চেঞ্জ হওয়া মানে তো দেয়ার ইজ আ চেঞ্জ ইন ভেলোসিটি। ও বুঝছি ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ তো ভাইয়া। ডিরেকশন চেঞ্জ হওয়া মানে দেয়ার ইজ আ চেঞ্জ ইন ভেলোসিটি, তো তার মানে ইউনিফর্ম হবে না। এখন সেকেন্ড ল নাকি থার্ড ল, এখন কোন একটা কিছু অ্যাসেলারেট, ভেলোসিটি চেঞ্জ হবে মানে কি অ্যাসেলারেট হবে, অ্যাসেলারেশন করবে, হ্যাঁ আর ভাইয়া। অ্যাসেলারেট করার জন্য দেয়ার মাস্ট বলে বি আ তো রেজাল্টেন্ট ফোর্স। তো তাহলে রেজাল্টেন্ট ফোর্স এর জন্য অ্যাসেলারেট করতেছে, এটা আমাদের কোন ল? সেকেন্ড ল। সেকেন্ড ল। তো ওইটার জন্য সি। বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। বুঝছি ভাইয়া। ওকে, এটাই। হ্যাঁ ভাইয়া, এটাই ছিল। ওকে, ঠিক আছে। সো তাহলে পরে আমরা এখন ক্লাসটা এখানে শেষ করি। তোমরা একটু ইউনিট 2 এর যে লাস্ট পার্টটুকু আমরা পড়লাম ওই জিনিসটা একবার রিভিশন দিয়ে নেক্সট ক্লাসে কোনো কোশ্চেন থাকলে পরে জিজ্ঞাসা করতে পারো, দেন আমরা ওগুলা শেষ করে ইউনিট 3 পড়বো। ওকে, আমরা তাহলে ক্লাসটা এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।